লাইন বাই লাইন পড়ার পরেও আমি অবশ্যই রেকমেন্ড করব যে তোমরা লাইন বাই লাইন পড়বে। তাছাড়া ওয়ান শট ক্লাস কাকে বলে? 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস তো ওয়ান শট নয়। একটা গল্পের সিনপসিস, একটা গল্পের কম্পেন্ডিয়াম। কম্পেন্ডিয়াম মানে কি? সংক্ষিপ্ত সার। কম্পেন্ডিয়াম, এপিটোম, সামারাইজ, এগুলো কি? সব সংক্ষিপ্ত সার। আমরা পড়ি স্ট্রং রুটস মানে কি? শক্ত ভিত। বাবা তোমরা অনেকেই নতুন এসছো বা তোমরা অনেকেই ক্লাসে নতুন জয়েন করছো, তাই তোমাদের জন্য ওয়ান শট গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই ওয়ান শট করবার পর যেটা করতে হবে সেটা হলো এমসিকিউ গুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। স্ট্রং রুটস মানে শক্ত ভিত, গোড়াটা শক্ত। বাবা মার যদি শিক্ষা ভালো হয় তাহলে সন্তান ভালো হয়। তাহলে সবসময় দেখবে আমাদের বাবা মায়ের শিক্ষার উপরেই জাজ করা হয় যে বাবা মা ভালো কিছু বোধহয় শেখায়নি, এই কারণে এমন ব্যবহারটা করে। তাই তোমার আচার ব্যবহার, চাল চলন প্রমাণ করে দেবে, উইল শোকেস যে তুমি কোন ফ্যামিলি থেকে এসছো। আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে জানবো স্ট্রং রুটসে, যার অটোবায়োগ্রাফি আমরা এখানে জানতে পারবো। তার নাম এপিজে আব্দুল কালাম, আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম, হু ওয়াজ দি 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের এমন এক রাষ্ট্রপতি ছিলেন যিনি কোনোদিন একটি টাকাও তার বেতন হিসেবে তিনি গ্রহণ করেনি। He loved to live a very simple life with high thinking. তার চিন্তা ভাবনা অনেক বেশি ছিল। তিনি ছাত্রদের জন্য, যুবকদের জন্য ভাবতেন। তিনি শ্রীকান্ত বল্লা বলে একজন লোক আছেন অন্ধ, সেই শ্রীকান্ত বল্লাকে তার ব্যবসা করবার জন্য প্রথম যে স্টার্ট অফ মানি, টাকা দরকার হয়, এপিজে আব্দুল কালাম দিয়েছিল। তাই তিনি কোটি কোটি টাকার একটি এম্পায়ার দাঁড় করাতে পেরেছিলেন। এপিজে আব্দুল কালাম এমন এক ব্যক্তি যাকে কোনো মুসলমান ঘৃণা, কোনো হিন্দু ঘৃণা করে না। আর বিবেকানন্দ এমন ব্যক্তি যাকে কোনো মুসলমান ঘৃণা করে না, কারণ তারা মানব ধর্মকেই সব ধর্মের ঊর্ধ্বে বিবেচনা করে। তার জীবন সম্পর্কে আমরা জানবো তার অটোবায়োগ্রাফি থেকে এটা নেওয়া। তার অটোবায়োগ্রাফির নাম উইংস অফ ফায়ার। অর্থাৎ উইংস অফ ফায়ার মানে তোমরা বুঝতে পারছো, তার মিসাইল ম্যান অফ ইন্ডিয়া তাকে বলা হয়। তিনি ভারতের মিসাইল, ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য তার কিন্তু অবদান অনস্বীকার্য। এই এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি পড়তে আমরা আজকে শুরু করব। আমরা প্রথমেই জানতে পারবো যে তার জন্ম কিন্তু রামেশ্বরমে, তাই না? আর্টসওয়াইল মাদ্রাস স্টেট। তো লক্ষ্য করবে এই ছবিগুলোতে তোমার কাছে সবকিছু জলভাত হয়ে যাবে। দেখো এই যে রামেশ্বরম দেখেছো, একটা আইল্যান্ড টাউন এবং এটা ছোট্ট দ্বীপবর্তী এলাকা। সেই ছোট্টটা দ্বীপবর্তী অঞ্চলে তার মিডল ক্লাস তামিল পরিবারে তার জন্ম। তার বাবা জৈনুল আবদিন, তার বাবা জৈনুল আবদিন, তার কিন্তু না ছিল কোনো পুঁথিগত বিদ্যা, না ছিল কোনো অর্থ সম্পদ। had neither much formal education nor much wealth. তৎসত্ত্বেও তার বাবা কিন্তু had possessed a great innate wisdom and true generosity of spirit, অর্থাৎ অন্তর্নিহিত জ্ঞান এবং আধ্যাত্মিকতা এবং উদারতা তার বাবার মধ্যে ছিল। এই হলো আমাদের জৈনুল আবদিন। এই হলো কালামের মা, তিনি আশি আম্মা, এবং কালামের বাবার আদর্শ সঙ্গিনী। এই আশি আম্মা কিন্তু খুব উদার প্রকৃতির মানুষ ছিলেন। তিনি প্রতিদিন বহু মানুষকে খাওয়াতেন, দেখতেই পাচ্ছেন আমরা, প্রতিদিন বহু মানুষকে তিনি খাওয়াতেন, এবং ফার মোর আউটসাইডার্স এট উইথ দেম, তাই না? এই কালামের মা কিন্তু বেশ সম্ভ্রান্ত পরিবার থেকে তিনি এসছেন, কালামের বাবার ঘরে বিয়ে করে। কালামের বাবা বেশ গরিব মানুষ, একজন বোটম্যান, একজন মাঝি। তার সঙ্গে তিনি কিন্তু একজন স্পিরিচুয়াল পার্সনও ছিলেন। এই কালামের মায়ের এক পূর্বপুরুষদেরকে আমাদের ব্রিটিশরা, কালামের মায়ের পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর টাইটেলে আখ্যায়িত করেছিলেন, অনার করেছিলেন। তাহলে সেই রকম পরিবার থেকে কালামের মা এসছে। তাহলে আমরা প্রথম ছবিতেই কিন্তু বুঝে গেছি কালামের জন্ম কোথায়,
ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। এই আর্স্টওয়াইল মানে কিন্তু অ্যানশিয়েন্ট বা প্রিভিয়াস, কি বললাম, অ্যানশিয়েন্ট বা প্রিভিয়াস। কালামের বাবার নাম কি, কালামের বাবার কি ছিল কি ছিল না, কালামের মায়ের নাম কি, আশি আম্মা। কালামের মা কি করতেন, কালামের বাবা মাকে কিন্তু আইডিয়াল কাপল বলা হতো, মানে তাদেরকে আদর্শ দম্পতি হিসেবে দেখা হতো। তারা কখনো নিজেদের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি করতেন না। কালামের বাবা মা দেখতে যথেষ্ট হ্যান্ডসাম এবং সুন্দরী, এবং কালামকে দেখো একটু কালো, দেখতে খুব একটা ভালো না, আমার মতন, মানে তুলনামূলক। তাই কালাম বলেছে আই ওয়াজ মেনি চিলড্রেন দ্যাট আর আনডিস্টিংগুইশড, খুব একটা দেখতে ভালো না। সেই কালামের বাবা মায়ের কিন্তু, কালামের অনেক ভাই বোন ছিল, তার মধ্যে কালাম একজন। তো কালামের যে বাড়িতে কালাম থাকতো সেটা কিন্তু দেখতেই পাচ্ছি ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে হাজী জেনাল আবদিনের বাড়ি, দেখতেই পাচ্ছ। কালামের বাবা যে বাড়িটা তৈরি করেছিল সেটা মিডল অফ 19th সেঞ্চুরি। সেটা কোথায়, এই যে রাস্তাটা সামনে গেছে সেটা কিন্তু মস্ক স্ট্রিট। কালামের এই যে বাবা, তিনি কিন্তু অত্যন্ত হিসেবি ছিলেন, অস্টেয়ার ছিলেন। তিনি কোন কোন বিষয়কে এড়িয়ে চলতেন, লাক্সারিজ অ্যান্ড ইনএসেনশিয়াল লাক্সারিজ অ্যান্ড কমফর্ট, তাই না? কিন্তু ইন টার্মস অফ ফুড, মেডিসিন, ক্লোদিং, এগুলো কিন্তু কালামের বাবা কালামদের দিত। পরবর্তী স্লাইডে আমরা আসি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কালাম কিন্তু মেঝেতে বসে তার মায়ের সঙ্গে খাবার খেতে পছন্দ করতেন। কলা পাতার মধ্যে রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্প, তাই না, তাই তো, চাটনি, তারপর হোমমেড পিকল, কোকোনাট চাটনি ইত্যাদি তার খাবারের মধ্যে কিন্তু ছিল। কালাম মায়ের সঙ্গে, ছোট্ট কালাম গল্প করতে করতে খেত, কি সুন্দর লাগতো। কালামের বাড়ি থেকে শিব মন্দিরটা মাত্র 10 মিনিটের হাঁটা পথ, দেখতেই পাচ্ছ এই রামেশ্বরম শিব মন্দির। কালাম এমন একটা জায়গায় বাস করে সেখানে মন্দির আছে, সেখানে মসজিদও আছে। মন্দির, মসজিদ, কালাম প্রতিদিন, কালামের বাবা এই মসজিদে কালামকে ইভিনিং প্রেয়ার্স এর জন্য নিয়ে যেত। এই ইভিনিং প্রেয়ার্সে যখন কালাম যেত, দেখতো বহু মানুষ বাটি বাটি জল নিয়ে কালামের বাবার জন্য বাইরে অপেক্ষা করছে। কালামের বাবা আসতেন, সেই বাটিগুলোতে আঙুলের অগ্রভাগ ডুবিয়ে দিয়ে কিছু একটা মন্ত্র বলতেন, স্যাংটিফাইড দ্য ওয়াটার, এবং সেই জলগুলো এই পঙ্গু মানুষদেরকে খাওয়ানোর পর সেই পঙ্গু মানুষগুলো যখন সুস্থ হয়ে কালামের বাবাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য কালামের বাড়িতে আসতেন, কালামের বাবা বলতো, আমায় ধন্যবাদ দিও না, ধন্যবাদ দাও সর্বকৃপাময়, সর্বশক্তিমান উপরালাকে, ঈশ্বরকে। কালাম এমন এক জায়গায় বাস করত সেখানে কিন্তু প্রিডমিনেন্টলি, অর্থাৎ প্রধানত মুসলমান, কিন্তু সেখানে হিন্দু পরিবারেরাও থাকতো। সেখানে কোনো কমিউনাল ডিসহারমনি নেই, অর্থাৎ কমিউনাল হারমোনি ছিল, সাম্প্রদায়িক ঐক্যবদ্ধতা ছিল। তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, তুমি আমায় সম্মান করবে, আমি তোমায় সম্মান করব, এটাই ধর্মের মূল মন্ত্র হওয়া উচিত। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে কোনো কিছুই কোনোদিন এই বিশ্বে টেকেনি। এই কালাম, ছোট্ট কালাম, আমার একটা গল্প মনে পড়ে, এই বইয়ের মধ্যে লেখা নেই। ছোট্ট কালাম যখন তার বন্ধুর সঙ্গে, কারণ এই মসজিদে কালামের বাবার প্রিয় বন্ধু পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী তিনি আছেন, এবং তাদের মধ্যে অত্যন্ত ভালো বন্ধুত্ব। এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রীর ছেলের নাম রামানন্দ শাস্ত্রী, কালামের প্রিয় বন্ধু। কালাম যখন রামানন্দের সঙ্গে দেখা করতে যেত, কালাম মাঝে মাঝেই রামানন্দকে ডাকতো, রামানন্দ তার বাবার সঙ্গে পুজো দিত, কালাম ওখানে বসে বসে কিন্তু সেই ওম মন্ত্র উচ্চারণ পাঠ শুনতেন। এবং পরবর্তীকালে কালামের যত মিসাইল বা যত যে আবিষ্কার, তিনি কিন্তু সবটাই হিন্দু পুরাণ থেকে নিয়েছিলেন। কালাম সেই ব্যক্তি, তিনি বলতেন যে এই মন্দিরে যে ওম যে মন্ত্র উচ্চারণ করা হয় তার মধ্যে কিছু একটা নিশ্চয়ই আছে, তা না হলে এটা আমাকে বারবার কেন টানে। বুঝেছো? দেখো, ওপরওয়ালা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা আমরা প্রকৃতপক্ষে অশিক্ষিত তারাই ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? এবার আমরা আসি পরবর্তী স্লাইডে। কালামের বাবা, দেখতেই পাচ্ছ তার নাম আমরা জানি কি, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, তাই? তাহলে আমরা জানি যে আমাদের
কালামের বাবা জৈনুল আবদিন আর রামানন্দ শাস্ত্রীর বাবা পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তারা কিন্তু দুজনেই ডিফারেন্ট রিলিজিয়াস পার্সন। তিনি মুসলমান, তিনি টুপি পরেন, তিনি হিন্দু, স্যাক্রেড অ্যাশ, তাই না? তিনি তিনিও টিকা পরেছেন, ধুতি পরেছেন, পোশাকে আলাদা, ট্র্যাডিশনাল অ্যাটায়ার আলাদা। তো তারা কিন্তু স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে আলোচনা করত, তারা ধর্ম নিয়ে আলোচনা করত, তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। কালামের সাথে কালামের বন্ধুর যেমন বন্ধুত্ব ছিল, তার বাবার সঙ্গে তেমনি বন্ধুত্ব। কালাম একদিন জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমরা প্রার্থনা কেন করি? বলছে দেখো, তখন অনেকক্ষণ কালামের দিকে তাকিয়ে বসে, দেখে বাবা, প্রার্থনায় কিছু নেই, তবে প্রার্থনা একটা কমিউনাল হারমোনি তৈরি করে, তার সাম্প্রদায়িক ঐক্য। হিন্দুরা সকলে মিলে মন্দিরে যায়, মুসলিমরা সবাই মিলে মসজিদে যায়, এটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। তাহলে বাবা, আমরা যে প্রার্থনা করি, তাই করার উদ্দেশ্য কি? বলে এতে কিছুই নেই, আমরা প্রত্যেকেই ঈশ্বরের একটা সত্তা, আমাদের মধ্যেই ঈশ্বর বিরাজ করে। আমরা আমাদের নিজেদের সমস্যাকে নিজেরাই মেটাতে পারি। যখন বিপদ আসে, when adversity comes, adversity always presents opportunity for introspection. যখন বিপদ আসে, তখন আমরা আমার মনের ভেতরে ঢুকে দেখি এই বিপদটা কেন আসলো। তাই বিপদ জীবনে প্রয়োজন নিজেকে চেনবার জন্য। তাহলে বাবা, যে মানুষগুলো বিপদে পড়ে তোমার কাছে আসে, সেই মানুষগুলোকে তুমি বলো না যে তুমি তোমার রোগকে সরাতে পারো, কারণ তুমি যেমনটা ভাববে তেমনটা তুমি হবে। যে দেখ রে বাবা, যে মানুষগুলো আমার কাছে আসে তারা পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে আসে। আমি তাদের বিশ্বাস এবং ঈশ্বরের সান্নিধ্য, এই দুজনের মাঝে আমি একটা মিডিয়েটরের কাজ করি, মধ্যস্থতার কাজ করি, এবং তাদেরকে আমি ঈশ্বরের সঙ্গে পরিচয় ঘটাই, এবং তারা সেইভাবে সন্তুষ্ট, তাই আমি তাদের মন ভাঙি না। তখন কালাম বুঝতে পারলো যে না, আমার বাবা যে কাজটি করছেন, তিনি কেবলমাত্র মানুষকে সুস্থ করছেন, তিনি তার ধর্মের ক্ষমতা দিয়ে তিনি কখনো কিন্তু সেটা লাভ করতে চাইনি। কারণ বাবা বলেছেন যে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে একটা ভয় তাড়িত ভক্তি, একটা প্রকৃত ভক্তি, এই দুটোর মধ্যে তফাৎ কি, তাই না? এর পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো যে কালামের বাবা কিন্তু ভোর 4টের সময় ঘুম থেকে উঠতেন, উঠেই তিনি প্রথম কাজ যেটা করতেন, তিনি নামাজ পড়তেন। নামাজ পড়ে তিনি কোথায় যেতেন? কোকোনাট গ্রোভ দেখতে পাচ্ছি আমরা, সেখানে তিনি হাঁটতে যেতেন, এবং তিনি সেখান থেকে প্রায় 1 ডজন কোকোনাট নিয়ে বাড়ি ফিরতেন। এবং বাড়ি ফেরার পথে তিনি এই যে রুটিনটা, তিনি বাড়ি ফিরে তারপর তিনি তার ব্রেকফাস্ট নিতেন, এই রুটিনটা কিন্তু তার লেট 60s অর্থাৎ 60 ঊর্ধ্ব পরবর্তীতেও তিনি কিন্তু ফলো আপ করার চেষ্টা করেছিলেন। কালামের বাবার এই আদর্শ, এই ফান্ডামেন্টাল ট্রুথস অ্যাবাউট রিলিজিয়াস অ্যাসপেক্টস, ধর্ম সম্পর্কে, ডিভাইন ক্ষমতা সম্পর্কে, ঐশ্বরিক ক্ষমতা, আধ্যাত্মিকতা সম্পর্কে তার বাবার কাছ থেকে যা পেয়েছে সবটাই তিনি তার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজে লাগিয়ে দিয়েছেন। কারণ কালামের দুনিয়া কি ছিল? বিজ্ঞান এবং প্রযুক্তি। সেই দুটোতে তিনি তার বাবার কাছ থেকে যা শিখেছে সবটাকে তিনি ব্লেন্ড করেছিলেন। দিস ইজ অল অ্যাবাউট কালাম, দিস ইজ অল অ্যাবাউট হিজ আপব্রিঙ্গিং, দিস ইজ অল অ্যাবাউট হিজ ট্র্যাডিশনাল টিচিং, দিস ইজ অল অ্যাবাউট হিজ রিলিজিয়াস জার্নি। এটাই কালামের সম্পূর্ণ জিনিস। কালামের বাবা কখন উঠতেন? ভোর 4টের সময়। কত মাইল তিনি হাঁটতেন? 4 মাইল তিনি হাঁটতেন। কোথায় হাঁটতেন? কোকোনাট গ্রোভে। তিনি কতগুলো কোকোনাট নিয়ে আসতেন? অ্যাবাউট 1 ডজন কোকোনাট, তাই না? এই তো কালাম গল্প। ছবিগুলো তোমাদের কাছে স্পষ্ট থাকে, বোধ করি তোমাদের কাছে আর কঠিন কিছু লাগবে না। ক্লিয়ার? এনি প্রবলেম? আরো আগামী দিনে পড়ার আরো ইমপ্রুভ হবে। আমিও চেষ্টা করি সবসময় একই রকম পড়াতে না, একটু চেঞ্জ করতে।